আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good morning everyone. আসসালামু আলাইকুম। All of you must on your video. On the video. Today we will start a new chapter, that is good governance. I am now sharing my screen. আমাদের সিভিক্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার এটা, গুড গভর্নেন্স। এবং জানো আমাদের বইয়ের নাম হচ্ছে পরিণতি ও সুশাসন, সুতরাং বোঝাই যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা সুশাসন ধারণাটা কি সেটা বোঝার আগে আমরা সুশাসন ধারণাটার উৎপত্তি সম্পর্কে আলোচনা করি। সুশাসন ধারণাটি বর্তমানে কিভাবে আসলো, আর এর জন্য তোমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় না বরং প্রথম অধ্যায়ের 9 নং পেজ, প্রথম অধ্যায়ের 9 নং পেজটা ওপেন করতে পারো। আমরা জানি যে আদিমকালে মানুষ যাযাবর ছিল, তারা মিস প্রথম পত্রের 9 পৃষ্ঠা। হ্যাঁ 9 পৃষ্ঠা। আদিমকালে মানুষ স্ক্যাটার ছিল, তারা একসাথে ছিল না, যাযাবর ছিল, তারা একত্রিত হওয়ার চেষ্টা করে, তারা একসাথে থেকে থেকে সংঘের মতো করে, পরবর্তীতে সেটা সমাজ হয়, সমাজ থেকে হচ্ছে আধুনিক রাষ্ট্র। তো ফার্স্ট বেস যেটা আমরা দেখি সেটা হচ্ছে আদিম সমাজ, যাযাবর জাতি, যারা কিনা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে। পরের স্টেজে গিয়ে মানুষ, এই সংঘবদ্ধ মানুষ মনে করে যে তাদের নিরাপত্তার জন্য এবং তাদের জীবনে শৃঙ্খলা আনার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার আছে। তো সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে তারা মনে করে যে মানব জীবনের নিরাপত্তা ও ওয়ালাইকুম আসসালাম, মানব জীবনের নিরাপত্তা ও শান্তি প্রদানের উদ্দেশ্যে পরিবার, সমাজ, রাষ্ট্র এই সকল সংঘের সৃষ্টি হয়। এটা হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের ফলে সৃষ্ট। আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে 4টা মতবাদ পাই, তার মধ্যে সবচেয়ে যৌক্তিক মতবাদ হচ্ছে রাষ্ট্র বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বের মধ্যে বিবর্তনমূলক তত্ত্বটা সবথেকে গ্রহণযোগ্য। তো এরপরে হচ্ছে প্লেটো, এরিস্টটল, খালদুন, এরা এই যে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তারা বিশ্বাস করতেন স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ, এবং এরিস্টটল সরাসরি বলেছেন স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ, মানে রাষ্ট্র হয়েছে যে মানুষকে ভালো জীবনের নিশ্চয়তা দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রাচীন কাল, মানে রাষ্ট্রচিন্তার পাশ্চাত্য রাষ্ট্র একদম
প্রাচীন ধারণা এটা। এরপরে মধ্যযুগেও অনেকে এ কথা বলেছে। তারপর ধরো এই যে প্রাচ্যের কথা যদি বলি, এই যে এই উপমহাদেশে তোমরা কৌটিল্যের নাম শুনেছ। কৌটিল্য হচ্ছে আ আ চন্দ্রগুপ্ত, মহারাজা চন্দ্রগুপ্তের প্রাইম মিনিস্টার, তার সভাসদ ছিলেন। কৌটিল্য বলেছিলেন এই সুশাসনের উপর গুরুত্ব দেন। তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য ৩ টা জিনিসের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। সেটা হচ্ছে বর্তমানে আমরা যেটাকে আইনের শাসন বলি, রুল অফ ল, দায়িত্বশীল প্রশাসন, অ্যাকাউন্টেবল অ্যাডমিনিস্ট্রেশন, আর হচ্ছে সিদ্ধান্তের ভিত্তি, ডিসিশন মেকিং। এগুলোর উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। এরপর আমরা আধুনিক যুগে যদি আসি, আধুনিক যুগে আমরা ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব বা যেটাকে রুশ বিপ্লব বলা হয়, বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব বলা হয়, যে যখন কিনা দেখা গেল যে প্রতিটা সমাজে অর্থাৎ সমাজ বিবর্তনের যে প্রত্যেকটা পর্যায়ে সেখানে ২ টা শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায় এবং ২ টা শ্রেণী প্রতিনিয়ত দ্বন্দ্বের মধ্যে থাকে এবং সেই দ্বন্দ্ব থেকে একটা নতুন সমাজের সৃষ্টি হয়। তো বলশেভিক বিপ্লবের ফলে একটা নতুন সমাজের সৃষ্টি হয়, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ বা সমাজতান্ত্রিক রাষ্ট্র। ফলে রাষ্ট্রের দায়িত্বটা আরো বেড়ে গেল। অর্থাৎ শুরুতে আমরা কি দেখেছিলাম যে মানুষ শুধু একত্রিত হওয়ার জন্য রাষ্ট্র তৈরি করেছে, তারপর মানুষ শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য রাষ্ট্র তৈরি করেছে, তারপর আমরা দেখলাম মানুষ ভালো জীবনের নিশ্চয়তার জন্য রাষ্ট্র তৈরি করেছে, আর এখন দেখলাম আমরা মানুষ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র তৈরি করেছে। অর্থাৎ সমাজতন্ত্র হচ্ছে যেখানে মানুষের সকল দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিচ্ছে। রাষ্ট্র মানুষের যাবতীয় দায়-দায়িত্ব নিয়ে নিবে। রাষ্ট্রের যত সম্পদ আছে, উৎপাদনের উপকরণসমূহের মালিকানা রাষ্ট্রের হাতে থাকবে এবং রাষ্ট্র সেটা সুসংগঠিতভাবে বন্টন করে দিবে। ফলে রাষ্ট্রের দায়িত্বটা বেড়ে গেল। রাষ্ট্র শুধুমাত্র রুটিন দায়িত্বগুলা পালন করবে না, বরং সেবামূলক দায়িত্বগুলাও পালন করবে। এরপর ১ম বিশ্বযুদ্ধ হলো, ২য় বিশ্বযুদ্ধ হলো। এরপর আমরা কোল্ড ওয়ার দেখব এবং কোল্ড ওয়ারের পরে আ আমরা দেখব যে সমাজতন্ত্রের পাশাপাশি আরেকটা ধারণা ক্রমশ প্রসার লাভ করে, সেটা হচ্ছে পুঁজিবাদ। এবং এই ২ টা আদর্শের মধ্যে কন্টিনিউয়াসলি দ্বন্দ্ব চলতে থাকে, সমাজতন্ত্র আর পুঁজিবাদ। পুঁজিবাদ হচ্ছে আ ওয়ালাইকুম আসসালাম। পুঁজিবাদ প্রসার জনকল্যাণের উপর আরো বেশি গুরুত্ব আরোপ করে। এরপর আরেকটা ধারণা আসে, সেটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার রাষ্ট্র। আধুনিক কালে আমরা সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এই রাষ্ট্রগুলাতে দেখি কল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্রগুলা এতটাই মানুষকে নিয়ে চিন্তা করে, মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে যে এরা শুধুমাত্র রাষ্ট্রের যে নিয়ম মাফিক যে দায়িত্বগুলা শুধু সেগুলাই পালন করে না। প্রয়োজনে অতিরিক্ত ভাতা দেওয়া। তুমি বেকার থাকলে তোমাকে বেকার ভাতা দিবে। তারপর তোমার বিয়ে করার প্রয়োজন হলে সেখানে টাকা দিবে। তুমি ইনভেস্ট করতে চাও, তোমাকে পুঁজির সংগ্রহ স আ আ পুঁজি তৈরি করার জন্য সাহায্য করবে। অর্থাৎ রাষ্ট্র তার জনগণকে সব দিক থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। সব দায়িত্বটা রাষ্ট্র নিয়ে নেয়। এবং কল্যাণমূলক রাষ্ট্র বিশ্বে খুব কম। মানে বিশ্বের খুব কম রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পেরেছে। এখন শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তা, পররাষ্ট্র, মুদ্রা, কর, দৈনন্দিন এগুলা নয়, জনগণের জন্য সবকিছুর যোগান দেয় হচ্ছে এই কল্যাণমূলক রাষ্ট্র। তো আধুনিক রাষ্ট্রের আবির্ভাব, যেখানে রাষ্ট্রকে মনে করা হয় ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড টু দ্য পিপল। এবং এর পরের ধারণাটা হচ্ছে এই ওয়েলফেয়ার স্টেটের পরের ধারণাটা হচ্ছে গুড গভর্নেন্স। যখন কিনা মনে করা হলো যে রাষ্ট্র আছে, রাষ্ট্র তার দায়িত্বগুলোও পালন করছে, তারপরেও জনগণ তাদের যে প্রাপ্য সেটা তারা পাচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রের করণীয় আর জনগণের আকাঙ্ক্ষার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ইউএনডিপি একটা রিপোর্ট করেছিল, যে রিপোর্টটা ছিল হচ্ছে অনুন্নত বা তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে কেন উন্নয়ন হচ্ছে না, এর কারণ নির্দেশ করার জন্য তারা যে রিপোর্টটা তৈরি করে, সেই রিপোর্টে তারা সর্বপ্রথম সুশাসন ধারণাটি আনেন। এই রিপোর্টে সর্বপ্রথম সুশাসন ধারণাটি আনেন এই যে ১৯৮০ সালে ইউএনডিপি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে এবং ১৯৯২ সালে বিশ্ব ব্যাংক গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞাটা নির্ধারণ করে। অর্থাৎ সুশাসনের প্রথম ধারণাটা আমরা ইউএনডিপি রিপোর্টে পাই, আর সুশাসনের ডেফিনিশনটা আমরা পাই বিশ্ব ব্যাংকের যে যে রিপোর্ট ছিল সেটাতে। এরপর এগুলো আন্ডারলাইন করতে থাকো তো। আমি ৯ নম্বর পেজ বলেছি না? ১৯৯২ সালে গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করেছে। এটা আন্ডারলাইন করো। তারপর ১৯৮০ সালে জাতিসংঘ, ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তববাদ ভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে। এটা আন্ডারলাইন করো।
তারপর 1995 সালে এডিবি একটা রিপোর্ট বের করে গভর্নেন্স সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। এটা আন্ডারলাইন করতে হবে না। এরপর 1997 সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদানের সাথে সাথে এর কতগুলা বৈশিষ্ট্যের কথা বলে দেয়। 97 সালে ইউএনডিপি সুশাসনের বৈশিষ্ট্যগুলো বলে দেয়। এটা নিচে আন্ডারলাইন করো। আচ্ছা, আফ্রিকান উন্নয়ন ব্যাংক 1999 সালে তাদের প্রকাশিত পলিসি পেপারে সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আচ্ছা, এখন হচ্ছে সবশেষ কথা হচ্ছে আধুনিক রাষ্ট্র মূলত জনকল্যাণমূলক রাষ্ট্র। তাই জনগণের কল্যাণের জন্য বা জনগণের কল্যাণকে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হিসেবে রাখার জন্য সুশাসনের ধারণাটা এসেছে। সুশাসন একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না, এটা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এবং এর জন্য ম্যাম ফার্স্ট লাইনটা আবার একটু বলেন। ফার্স্ট লাইন মানে কোন লাইন বুঝি নেই। ম্যাম ওই যে 1980 সাল আগের লাইন যেটা বলছিলেন আন্ডারলাইন করতে ওইটা 1980 সালের যে লাইন ওটা 1980 আগেরটা। সাল। আচ্ছা, আমি বলি, তোমাদের সালগুলো লেখা আছে না, যেখানে যেখানে সাল লেখা আছে ওইগুলো আন্ডারলাইন করে ফেলো। এগুলো এমসিকিউ তে আসে। আচ্ছা। এগুলা তোমার বড় প্রশ্নের জন্য আসবে না, শুধু এমসিকিউ এর জন্য আসবে। জি ম্যাম। তো যেগুলা যেগুলা সাল লেখা আছে সেগুলো আন্ডারলাইন করে ফেলো, তাহলেই হবে। তো এই হচ্ছে পরিণতীয় সুশাসন ধারণাটা চলে আসলো, কি বলে সুশাসন ধারণাটা চলে আসলো। এখন আমরা সুশাসন ধারণাটা কি সেটা বোঝার আগে শাসন ধারণাটা কি সেটা আগে জানবো। কারণ সু তো আমরা জানি, সু মানে পজিটিভ কিছু একটা, পজিটিভ শাসন। তার আগে আমরা শাসন কি সেটা জানি। সুশাসনের শব্দগত উৎপত্তিটা দেখো। সুশাসনের শব্দগত উৎপত্তি, সু হচ্ছে গুড আর শাসন হচ্ছে গভর্নেন্স। সুপ্রত্যয় এবং এই শাসন প্রপঞ্চ, এই দুইটা দিয়ে হচ্ছে গুড গভর্নেন্স ধারণাটা এসেছে। নির্ভুল, দক্ষ, কার্যকরী শাসন, অর্থাৎ সব উৎপত্তিগত দিক থেকে আমরা সুশাসন বলতে বুঝি হচ্ছে নির্ভুল, দক্ষ, কার্যকরী শাসন, ভালো শাসন। মূল কথা সু তো ভালো, সু বলতে আমরা সবসময় ভালো কিছুই বুঝি। একদম নির্ভুল, দক্ষ, কার্যকরী শাসন হচ্ছে সুশাসন। আচ্ছা, এখন আমরা শাসনের ধারণাটা দেখি। পেজে না এত কিছু জায়গাই হয় না, এটা কই নেই। বিশ্বব্যাংক শাসন সম্পর্কে একটা ধারণা দিয়েছে। শাসন বলতে আমরা কি বুঝি? সার্বিক উন্নয়নের লক্ষ্যে, খেয়াল করো, সার্বিক উন্নয়ন, একটা দেশের সব উন্নয়ন লাগবে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ওই যে দেশটা আছে, ওই দেশে যত সামাজিক অর্থনৈতিক সম্পদ আছে সেগুলা ব্যবস্থাপনার জন্য, অর্থাৎ তোমার দেশে সার্বিক উন্নয়ন প্রয়োজন। তোমার দেশের সার্বিক উন্নয়নের জন্য তোমার দেশে যত সম্পদ আছে, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক সম্পদ হোক, সেই সম্পদটা কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যবস্থাপনা করলে পরে তুমি এটা সর্বোচ্চ সুফল পাবা। তুমি যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারো তাহলে তুমি তার সুফল পাবা না। যেমন বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে, ধরো সেটা যদি উত্তোলন আমরা না করতে পারি তাহলে তো আমরা এটা সুফল পাচ্ছি না। বা আমরা আমাদের দেশে কিন্তু ট্যুরিজমকে একটা শিল্প হিসেবে দাঁড় করাতে পারি। হ্যাঁ, আমাদের দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা ধরো এটা ম্যানেজমেন্ট করলাম না, তাহলে তো আমরা এটা সুফল পেলাম না। মূল কথা হচ্ছে আমার দেশে যত সম্পদ আছে আমরা যদি এটাকে এমন ভাবে প্রয়োগ করতে পারি বা এমন ভাবে ইউটিলাইজ করতে পারি যে আমরা এটা সর্বোচ্চ প্রাপ্তিটা পেয়ে গেলাম, সুফলটা পেলাম, তখন সেটা হচ্ছে শাসন। তাহলে সংজ্ঞাটা এটাই বলা হচ্ছে যে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতার প্রয়োগের পদ্ধতি হলো ই গভর্নেন্স। ই গভর্নেন্স না, এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে, পদ্ধতি। হ্যাঁ, টি এর সাথে পদ্ধতি হলো গভর্নেন্স। Good governance is a manner in which power is exercised in the management of a country's economic social resources for development. অধ্যাপক মাহবুবুর রহমান বলেছে যে শাসন হচ্ছে এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ সাধারণত সরকার হয়, আমরা সরকারকে কর্তৃপক্ষ বুঝি, কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য সুসংগঠিত ব্যবস্থা প্রয়োগ করে থাকে। অর্থাৎ তোমার দেশের শাসন বলতে বোঝানো হচ্ছে তোমার দেশের সরকার এমন ভাবে উন্নয়নকে ত্বরান্বিত করবে, মানে যাতে ত্বরান্বিত যে করবে তার পদ্ধতিটা হবে সুসংগঠিত। এমন একটা ম্যানেজমেন্ট, এমন একটা ব্যবস্থার প্রয়োগ করাটাকে বলা হয় শাসন। শাসনের ধারণাটা বহুমাত্রিক। শাসনের ধারণা হচ্ছে বহুমাত্রিক, যার মধ্যে কি কি আসতে পারে দেখো।
জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, কিভাবে দেশের রাজনীতি আবর্তিত হয়, এই সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন এবং আইনের সাথে সম্পর্কিত, এই টোটালটাকে বলা হয় শাসন। ঠিক আছে? তোমাদের বইয়ে যা আছে আমি তাই বলছি। তাহলে আমরা আগে শাসনের ধারণাটা নিব। আমরা সুশাসনের ধারণা যদি আমাদের কাছে চাওয়া হয়, তাহলে আমরা অবশ্যই সুশাসনের সংজ্ঞা দেওয়ার আগে শাসনের অন্তত একটা ছোট সংজ্ঞা দিয়ে দিব। যে শাসন হচ্ছে এই, এরপর আমরা বলবো সুশাসন কি। আমি পরের স্লাইডে যাচ্ছি। এখন আমরা সুশাসনে আসি। শাসন আমরা এতক্ষণে কি বুঝছি? দাঁড়াও, কাউকে জিজ্ঞেস করতে হবে। উমায়মা আনমিউট করো। জি মিস। বলো তো শাসন বলতে আমরা কি বুঝি? শাসন হলো বহুমাত্রিক ধারণা যার মাধ্যমে বই দেখে জনগণ বলবা না, বই দেখলে খবর আছে। বলো। মানে এক একটা দেশের মানে জনগণকে কিভাবে তাদের জীবনের ধারণা দেওয়া হয় এক একটা জনগণের, মানে যে কোনো একজন তাদের উপর কিভাবে জীবন পরিচালনা করতে এটা বোঝায়। না, হয় নাই, মানে শাসিত করে। হয় নাই। নাজনীন নাবিলা তুমি বলো। বলো তো জি মিস। শাসন বলতে আমরা কি বুঝি? মিস এখানে বই দেখো না, বই না দেখে বলো। এতক্ষণ তো বললাম, কিছু বুঝছো কিনা? তোমরা যদি না বুঝছো আমার তো পুরোটাই ব্যর্থ। পারবা না? ইশরাত জাহান ইভা, ইশরাত জাহান ইভা তুমি আনমিউট করো। নাবিলা তুমি মিউট করো, তুমি পারছো না। ম্যাম আমি বলি। কে বলবে? ম্যাম আমি সাদিয়া। আচ্ছা সাদিয়া বলো। সুশাসন হচ্ছে একটি রাষ্ট্রের সুশাসন না, শুধু জনগণের। শাসন। ম্যাম শাসন হচ্ছে রাষ্ট্রের জনগণের পর্যবেক্ষণতা, অর্থনৈতিক সম্পদের হুম, সঠিক ব্যবহার, এরকম কিছু ম্যাম। হ্যাঁ ঠিক আছে, সদ্ব্যবহার এরকম কিছু। আমরা একটু গুছায়া বলবো। শাসন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে রাষ্ট্রের যত সম্পদ আছে, সেটা অর্থনৈতিক হোক সামাজিক হোক, সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটা কার্যকর ব্যবস্থা, ম্যানেজমেন্ট। শাসন হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা যতই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ি না, লোক প্রশাসন, আবার আমরা ম্যানেজমেন্টও পড়ি, কমার্সের মেয়েরা পড়ে ম্যানেজমেন্ট, আমরা পড়ি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট পুরো এক জিনিস। পার্থক্য এটাই, আমরা হচ্ছে সরকারিটা নিয়ে আলোচনা করি আর ওরা হচ্ছে বেসরকারি সরকারি সব নিয়ে আলোচনা করে। তো এটা একটা ম্যানেজমেন্ট। মূল কথা শাসন এক ধরনের ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনায় হচ্ছে রাষ্ট্রের সব ধরনের সম্পদকে সর্বোচ্চ ভাবে, মানে সবচেয়ে ভালো উপায়ে প্রয়োগ করা হয়। সহজ ভাষায় বলতে গেলে সবচেয়ে ভালো উপায়ে প্রয়োগ করা হয়, সর্বোচ্চ ব্যবহার করা হয়, সেটাকেই শাসন বলে। তাহলে সেখান থেকে যদি এখন আমরা সুশাসনের ধারণায় চলে আসি, সুশাসন বলতে আমরা কি বুঝি? 1989 সালে দেখো, এই পেজটাতে আমি যা যা লাল কালি দিয়েছি, এই লাল কালি অংশটা ঝাড়া মুখস্থ করবা। ঠিক আছে? লাল কালি অংশ। সবচেয়ে প্রথম সুশাসনের সংজ্ঞা দিয়েছে বিশ্ব ব্যাংক 1989 সালে। সবার আগে একটা সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়নের কারণ হিসেবে চিহ্নিত করে সুশাসন ধারণাটি সূত্রপাত করে। আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে প্রথম সুশাসনের সংজ্ঞা কে দেয়, আমরা বলবো বিশ্ব ব্যাংক। কত সালে দেয়? 1989 সালে। বিশ্ব ব্যাংক বলছে যে সুশাসন হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতার প্রয়োগ করা হয়। ক্ষমতার প্রয়োগ বলতে এখানে যেহেতু আসলে এটার ব্যবস্থাপনাটা করতে পারে তো কে পারে? রাষ্ট্রের সম্পদ নাড়াচাড়া কি তুমি আমি করতে পারবো? পারবো না। এটা করতে পারবে শুধু সরকার, এবং সরকার হচ্ছে সে যে কিনা ক্ষমতার প্রয়োগ করে থাকে, তাই না? রাজনৈতিক দল যে ক্ষমতায় আসে, তারা ক্ষমতার প্রয়োগ করার জন্যই তো ক্ষমতায় আসে। তো সুশাসন হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে উদ্দেশ্য হচ্ছে সার্বিক উন্নয়ন করা। সেই উন্নয়নের লক্ষ্যে দেশে যত সম্পদ আছে সেই সম্পদ ব্যবস্থাপনার জন্য তারা তাদের ক্ষমতার প্রয়োগ করে থাকে।
আইডি এর মতে শাসন ব্যবস্থাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনের শাসন এবং অংশগ্রহণ এই 4টি মানদণ্ডে বিচার করা উচিত। ডক্টর মোহাব্বত খান বলেছে সুশাসন একটি সামাজিক অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা। তবে ব্যবস্থাটি কেমন হবে? দেখো, ব্যবস্থাটি এরকম হবে: ওপেন, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, ইকুইটেবল। উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, ন্যায্য, সমতাপূর্ণ। ওপেন, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, ইকুইটেবল সিস্টেম অফ গভর্নেন্স ইজ গুড গভর্নেন্স। আমরা সহজে ডক্টর মোহাম্মদ খানের সংজ্ঞাটা দিতে পারি। এখন আমি একটা সংজ্ঞা বলি, খাতার মধ্যে লিখো। আমার কাছে এর থেকে বেশি বেস্ট সংজ্ঞা কোনোটাই, স্ট্যান্ডার্ড সংজ্ঞা কোনোটাই মনে হয় না, কিন্তু এটা কার বলা আমি জানি না, কে বলছে, তোমরা ধরে নাও এটা নিজের ভাষায়। সংজ্ঞাটা হচ্ছে গুড গভর্নেন্স ইজ দ্য, লিখতেছো? লিখছো? গুড গভর্নেন্স ইজ দ্য হারমোনি, good governance is the harmony, HARMONY. Good governance is the harmony between performance of the government, and the aspiration of the society. Between performance of the government and the aspiration of the society. এটা কে বলছে আমি জানি না, কিন্তু এই সংজ্ঞাটা আমার কাছে বেস্ট মনে হয়। আমি ব্যাখ্যা করছি। গুড গভর্নেন্স ইজ দ্য হারমোনি বিটুইন পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অ্যাসপাইরেশন অফ দ্য সোসাইটি। মানে হচ্ছে আসলে সুশাসন বলতে আমরা ওই শাসনটাকেই বুঝি যে শাসনে সরকার যা করে আর জনগণ যা কিছু প্রত্যাশা করে, এই দুইটার মধ্যে সমন্বয় হয়। আমরা যা চাই সরকার যদি তাই করে, তাহলে এর থেকে ভালো শাসন কি আর কিছু হতে পারে? তাই না? ব্যাপারটা কি তাই না, যে আমরা যা চাই সরকার তাই করছে, এটাই তো সুশাসন। লেখা হলে ভালো কথায়, পরের স্লাইডে চলে যাই। সুশাসনের ধারণা গেল। সুশাসনের স্তম্ভগুলো আমরা দেখি। এই যে ডান পাশে আগে দেখো, 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটা স্তম্ভের কথা বলেছে, ঠিক আছে? এই 4টা স্তম্ভ ঝাড়া মুখস্থ করবা। কেন জানো? অনেক সময় কি হয়, এই মাঝখানে যে সুশাসন লেখা আছে না, ডান পাশে দেখো মাঝখানে যে সুশাসন লেখা আছে, এখানে একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু সময়ের জন্য এটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, আমরা আবার চলে যাচ্ছি ওই পেজে। আচ্ছা, দেখতে পাচ্ছ ডান পাশের যে চার্টটা, একটা ছোট করে পাই চার্ট দেওয়া আছে, মাঝখানে সুশাসন লেখা আছে, ঠিক আছে? এই সুশাসন শব্দটার জায়গায় যদি সুশাসন আমি তুলে দেই, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই, তারপর বলি যে এটা কি, মানে উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, তখন আমাদেরকে বুঝতে হবে সুশাসন বসবে উদ্দীপকের এই প্রশ্নবোধক চিহ্নে সুশাসন বসবে। এরকম একটা প্রশ্ন বোর্ডে এসেছিল। তো আমরা মুখস্থ করব সুশাসনের 4টি স্তম্ভ: দায়িত্বশীল, স্বচ্ছতা, জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, আইনের শাসন, অংশগ্রহণ। এইটা যে ভুলবে তার পাপ হবে, আমি বলে দিলাম, এটা ভুলা চলবে না। সুশাসনের 4টা স্তম্ভ: স্বচ্ছতা, জবাবদিহিতা বা দায়িত্বশীলতা, আইনের শাসন, অংশগ্রহণ। দায়িত্বশীলতার পাশে অবলিক দিয়ে জবাবদিহিতা লিখে রাখো। বইয়ে আছে না? বইয়ের এরকম করে দেয় নাই, পাই চার্ট করে দেয় নাই, কিন্তু এটা আমরা এভাবে পড়বো। এবং আমাদের যখন কোথাও সুশাসন শব্দটা ব্যবহার করতে হবে বা সুশাসনের ধারণা দিতে হবে, সেখানে আমরা এই 4টা স্তম্ভের ছবি এঁকে দিব। হ্যাঁ, দেখো তোমাদের 47 পেজে, দেখো 47 পেজে সুশাসনের 47 পেজে চলে যাও। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের ব্যবস্থা, এটার স্তম্ভ আলাদা আর এটা কি আলাদা? দুইটা আলাদা ম্যাম? কোন দুইটা? ম্যাম, আপনার এখানে যেটা দেওয়া আছে এখানে স্লাইডে। 4টা স্তম্ভ দেওয়া আছে, আর অন্তর্ভুক্ত যে বিষয়গুলা, এগুলা হচ্ছে বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে সুশাসনের স্তম্ভ। দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে তোমার বেস, মানে এই 4টা ছাড়া সুশাসন অসম্ভব, আর ওইগুলো হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করলে তুমি যে দেশটায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সে দেশটার মধ্যে এই জিনিসগুলো আমরা উপস্থিতি পাবো। এখান থেকে কোনোটা একটা মিসিংও হইতে পারে। এগুলো ফিচার কিন্তু এই কয়টা শেষ না, এটা তো আমি গুগল থেকে নিছি। এখানে প্রচুর ফিচার আছে। তুমি, আমরা যখন বইটা পড়বো তখন দেখো তোমাদের বইয়ের 48 পেজ 49 পেজে দেখো বৈশিষ্ট্য কয়টা আছে। টোটাল 22টা বৈশিষ্ট্য আছে।
সুশাসনের অন্তর্ভুক্ত বিষয় কিন্তু মাত্র এইখানে কয়টা 1 2 3 4 5 6টা দিছে, 6টা না। সুশাসনের অন্তর্ভুক্ত আরো অনেক বিষয় আছে, এটা জাস্ট ছবিটা ভাল লাগছে তাই দিয়েছি। কিন্তু ডান পাশেরটা একদম হচ্ছে বাইবেল, এটা পাশেরটা ভোলা হচ্ছে যাবে না। মূল। এখানে 4টাই স্তম্ভ, 4টাই, এটা 5টা না 6টা না আর কিছু না, এটা 4টাই স্তম্ভ। এবং এটা আন্ডারলাইন করে ফেলো, তোমাদের বই 47 পেজে দেওয়া আছে। সুশাসন লেখাটা আছে না, এর 4 নাম্বার লাইনে দেখো লেখা আছে 4টি স্তম্ভ, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। পেয়েছো না? তোমাদের হ্যাঁ। বইয়ে আছে 47 পেজে, দেখো। জি ওরা ম্যাম এভাবে পেয়েছি। দেয় নাই, ওরা একটা লাইনের মধ্যে দিছে। কিন্তু তোমরা যখন এটা লিখবা খাতায় তখন এইভাবে লিখবা, এভাবে লিখলে আর তোমার যে উত্তরটা সেটা সাইজে বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠার জায়গায় 1.5 পৃষ্ঠা লেগে যাবে। এটা ভালো না? আমরা তো সব দিক দিয়ে মার্কস বাড়াইতে চাই। আচ্ছা, তাহলে বাঁ পাশেরটা তোমরা না দেখলেও হবে, ডান পাশেরটা আপাতত দেখো। সুশাসনের 4টা স্তম্ভ, এই 4টা স্তম্ভ অবশ্যম্ভাবী, এই 4টা স্তম্ভ যদি না থাকে তাহলে আমরা বলবো আমরা সেটাকে কখনোই সুশাসন বলবো না। এখন সুশাসনের সাথে ইকোনমিক গ্রোথের একটা সম্পর্ক আছে, এটা এমনি এমনি দিয়েছি, এটা এসেনশিয়াল না। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে গুড গভর্নেন্স ইজ সেন্ট্রাল টু ক্রিয়েটিং এন্ড সাস্টেইনিং অ্যান এনভায়রনমেন্ট হুইচ ফস্টার টু সাউন্ড ইকোনমিক পলিসি। অর্থাৎ তোমার দেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়া কিন্তু তোমার দেশের সুশাসনকে তৈরি করাটা সম্ভব না। অর্থাৎ এটা একটার সাথে কানেক্টেড। ওই যে একটা প্রশ্ন আছে না, ডিম ধাঁধা আর কি, ডিম আগে না মুরগি আগে, তাই না? এরকম একটা ধাঁধা আছে না? এবং এটার সমাধান কেউই কখনো দিতে পারে না, আসলে ডিম আগে না মুরগি আগে। ঠিক একই রকম ইকোনমিক গ্রোথ আগে না গুড গভর্নেন্স আগে, এটা কেউ বলতে পারবে না। কারণ ইকোনমিক গ্রোথ না হলে গুড গভর্নেন্স হবে না, আবার গুড গভর্নেন্স না হলে ইকোনমিক গ্রোথ হবে না। এইরকম দুইটা ইন্টার রিলেটেড, ছবিটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে, এই ধাঁধাটার মতো বোঝানো হচ্ছে। এখন আমরা বৈশিষ্ট্যে চলে যাই। 22টা বৈশিষ্ট্য, বুঝছো? 22টা বৈশিষ্ট্যের মধ্যে 10টাও যদি মনে থাকে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের সুশাসনের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে গণতন্ত্র। তোমার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা তোমার দেশে গণতন্ত্র থাকতে হবে। তোমার দেশে যদি স্বৈরতন্ত্র থাকে, স্বৈরতন্ত্র এখন কোন দেশের কথা বলি, এখন বর্তমান বিশ্বে স্বৈরতন্ত্র তেমন একটা নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এবং ইতালিতে স্বৈরশাসন ছিল, যে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রের প্রধান যিনি, সেটা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যাই হোক, তিনি যা বলবেন তাই হবে। সেখানে জনগণের কোনো সে নাই, জনগণকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা হয়, জনগণের কল্যাণে রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের কল্যাণে জনগণকে ব্যবহার করা হয়, এমন এক ধরনের শাসন ব্যবস্থা ছিল স্বৈরতন্ত্র। আমাদের দেশে হয়েছিল যখন এরশাদের শাসন ছিল, অনেকটা স্বৈরশাসনে পরিণত হয়েছিল, যার জন্য জনগণের চাপে পড়ে এরশাদ গণ আন্দোলনের মাধ্যমে 90 সালে পতন হয়, এরশাদের পতন হয়। তো এরকম যে রাজা বা যে শাসক, সে জোরপূর্বক যা ইচ্ছা তাই করবে, আর কারো কোনো কিছু মতামত নিবে না, নিজের ইচ্ছা মতো চালাবে, এরকম অবস্থা যদি হয় তাহলে কি আমরা সেটাকে সুশাসন বলবো? আমরা অবশ্যই সেটাকে সুশাসন বলবো না। তাহলে সুশাসন হতে হলে কি রকম রাষ্ট্র ব্যবস্থা লাগবে বা কি রকম সরকার ব্যবস্থা লাগবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ আমরা সুশাসনের সংজ্ঞার মধ্যে দেখেছি যে রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য আহ যে রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য যে সকল সম্পদের কার্যকর ব্যবহারের জন্য ক্ষমতার প্রয়োগ। এখন ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রে তুমি যদি রাষ্ট্রের সার্বিক কল্যাণই করতে চাও, সেখানে তুমি জনগণকে বাদ দিয়ে কিন্তু সেই সার্বিক কল্যাণটা করতে পারবা না। জনগণের কল্যাণকে মাথায় রেখেই সার্বিক কল্যাণ সম্ভব, বা জনগণ যেটা একসেপ্ট করে সেটাই সার্বিক কল্যাণ। জনগণ যেটা চায় না সেটা কখনো আমরা কল্যাণই বলবো না। দ্বিতীয়ত অংশগ্রহণমূলক প্রক্রিয়া, এটাও গণতন্ত্রের সাথে কানেক্টেড, কারণ গণতন্ত্র তো অংশগ্রহণমূলক একটা প্রক্রিয়া। গণতন্ত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। তো আমরা তখনই সুশাসন বলবো একটি রাষ্ট্রে সুশাসন আছে যখন আমরা দেখব সেই রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ আছে। জনগণ যদি পার্টিসিপেট করতে না পারে তাহলে আমরা সেটাকে সুশাসন বলবো না। তৃতীয়ত নৈতিক মূল্যবোধ থাকতে হবে। সুশাসনের ক্ষেত্রে মানবিক মূল্যবোধের ব্যাপারটা থাকবে। সুশাসনের ক্ষেত্রে এই যে আইন অপেক্ষা নৈতিকতার সীমানা অনেক বেশি প্রসারিত, এমন অনেক কিছু আছে যেটা আইনে নাই। ধরো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা জাস্ট গত বছর পাস হয়েছে না,
কিন্তু তার বহু বছর আগের থেকে কিন্তু আমরা দাবি করে আসতেছি যেন এই শাস্তিটা দেয়া হয়। হ্যাঁ, এই শাস্তিটা দেওয়া হয়, কিন্তু এটা আইনে লিপিবদ্ধ ছিল না, কিন্তু জনগণের চাহিদা ছিল। এখন আইনে নাই বলে কি এটা এটা ন্যায়, এটা কি অন্যায় হচ্ছিল না? যতক্ষণ এটা আইনে আসছিল না ততক্ষণ পর্যন্ত এই শাস্তিটা না দেওয়াটা কি অন্যায় হয়েছিল না? ধরো তোমার দেশের জনগণ এমন কিছু চাইছে যেটা এখনো আইনে প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু তোমরা নৈতিক ভাবে চাইছো। যেমন আমরা একজন ধরো রাস্তায় আমরা ভিখিরি বা দুস্থ মানুষকে দেখলে টাকা দেই, এটা কি আইনে আছে যে আমাদেরকে দিতে হবে? আইনে নাই, কিন্তু এটা আমাদের নৈতিক মূল্যবোধ যে আমরা টাকাটা দিই, আমরা কাউকে অভাবগ্রস্ত দেখলে তাকে সাহায্য করি, এটা আমাদের নৈতিক মূল্যবোধ। তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের মধ্যে ওই নৈতিক মূল্যবোধ গুলা থাকতে হবে, সেটা আইনে থাক বা না থাক। নৈতিক মূল্যবোধ হচ্ছে যেটা আইনে না থাক, আইনে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মানুষের বিবেক দ্বারা অর্জিত যে মূল্যবোধটা সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। এরপর আসো স্বচ্ছতা। সুশাসনে অবশ্যই রাষ্ট্র বা সরকার তার কার্যক্রমগুলো স্বচ্ছ হবে। রাষ্ট্র যা কিছু করবে সেগুলো আমরা জানতে পারবো। রাষ্ট্র আমাদেরকে না জানিয়ে কিছুই করবে না। ধরো আন্তর্জাতিক কোনো চুক্তি করলো বা ভারতের সাথে কোনো চুক্তি করলো, সেটা আমাদের সামনে আমাদেরকে জানাতে হবে। জনগণকে জানাবে, অথবা জনগণের যে প্রতিনিধি আছে এমপিরা, এদেরকে জানাতে হবে, একসাথে বসতে হবে, বসে সিদ্ধান্ত নিয়ে এগুলা বাস্তবায়িত করতে হবে। যদি ব্যাপারটা অস্বচ্ছ থাকে যে আমরা জানি না আমাদের দেশে কি ঘটছে, আমাদের রাষ্ট্রটা কি, আমাদের সরকার কি ধরনের পলিসি মেক করছে, আমরা জানি না, তাহলে আমরা সেটাকে সুশাসন বলবো না। আমরা তখনই সুশাসন বলবো যখন যেটা আমরা জানি, জনগণের কাছে সবকিছু তুলে ধরা হচ্ছে। বৈধতা থাকা লাগবে, সরকারের বৈধতা থাকা লাগবে। সরকার যদি অবৈধ হয় তাহলে সেটা সেটাকে আমরা সুশাসন বলবো না। যেমন হচ্ছে বর্তমানে কিছুদিন আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটলো। মিয়ানমারের সামরিক শাসকরা চলে আসছে, তারা কি জনগণের কাছ থেকে মতামত নিয়ে আসে নাই। তাদের মন চাইছে, তারা নির্বাচিত সরকারকে হটিয়ে দিল এবং নিজেরা ক্ষমতায় বসে গেল, অবৈধ সরকার। এরকম যদি অবৈধ সরকার হয় তাহলে তো সেটা সুশাসনের ব্যত্যয় ঘটলো, সেটাকে আমরা সুশাসন বলবো না। তার মানে মিয়ানমারে বর্তমানে যে সরকারটা আমরা দেখতে পাচ্ছি সেটা সুশাসন না, সেটা অপশাসন। দায়িত্বশীলতা, 6 নাম্বার, দায়িত্বশীলতা বা জবাবদিহিতা। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সেই রাষ্ট্রের সরকারকে তার সকল কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, যেটা গণতন্ত্রের প্রাণ। গণতন্ত্রে আমরা সবসময় দেখি যে যারা কিনা জনগণের প্রতিনিধি, তারা তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহিতা করছে। সেটা ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে। যেমন আমরা যদি আমাদের সরকার আমাদের পক্ষ হয়ে কাজ না করে, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, আমরা তাদেরকে ভোট দেই না, ফলে আমাদের কিন্তু এখানে ক্ষমতাটা আছে। আমাদের যেই ক্ষমতাটা আছে এবং আমাদের এই যে ভোট আমরা নাও দিতে পারি, তারা যদি আমাদের জন্য না করে, আমরা ভোট দিলাম না, তো সেক্ষেত্রে তারা বাধ্য হয় আমাদের মনের ইচ্ছা মতো বা আমাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। এই যে জবাবদিহিতার ব্যাপারটা আসছে, ধরো সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা পার্লামেন্টারি সেশন, তোমরা যদি সংসদের অধিবেশন দেখো, দেখবে যে মন্ত্রীরা এমপিদেরকে তার প্রশ্নের জবাব দিচ্ছে। হ্যাঁ, মন্ত্রীরা তাদের কাজের জন্য এমপিদের কাছে জবাবদিহি করছে, অর্থাৎ জনগণের প্রতিনিধিদের কাছে জবাবদিহিতা করছে। জনগণের প্রতিনিধি আমরা সরাসরি, তো আমরা তো পার্লামেন্টে যেতে পারছি না, আমাদের প্রতিনিধিদেরকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের কাছে মন্ত্রীরা তাদের শাসন কাজের জন্য জবাবদিহিতা করছে। এটা একটা বৈশিষ্ট্য। আইনের শাসনের পাশে 3 স্টার দাও, এটা ছোট প্রশ্ন আসে। আইনের শাসন বলতে কি বুঝো? আইনের শাসনের পাশে 3 স্টার দাও। আইনের শাসন বলতে এক কথায় ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এটাই হচ্ছে আইনের শাসন। তো আইনের শাসন সম্পর্কে এভি ডাইসি হ্যাঁ একটা তত্ত্ব দিয়েছেন যে আইনের শাসন বলতে 3টা ফিচারকে বোঝানো হয়। 3টা ফিচার হচ্ছে, প্রথমত আইনের চোখে সবাই সমান হবে, দ্বিতীয়ত সবাই আইনের সমান সুযোগের অংশীদার হবে, অর্থাৎ সবাই আইনের সমান সুযোগটা পাবে, তৃতীয়ত বিনা বিচারে কাউকে গ্রেফতার করা যাবে না, অর্থাৎ তোমার কোনো ওয়ারেন্ট নাই, তুমি কাউকে গ্রেফতার করতে পারবা না। এই 3টা ফিচারকে একত্রে আইনের শাসন বলা হয়। বইয়ে কি লেখছে দেখি? আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাই আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, জাতি ধর্ম বর্ণ গরিব ধনী শাসক শাসিত সবার জন্য এই আইন প্রযোজ্য। আচ্ছা, আইনের শাসনটা তোমাদেরকে আমি আবারও বলে রাখছি, এটা 2 এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য এটা 3 স্টার দিয়ে রাখো। এরপর হচ্ছে জবাবদিহিতা। ওই যে আমরা দায়িত্বশীলতা বললাম না, দুইটা একই।
ওরা পয়েন্ট বাড়ানোর জন্য ডাবল দিয়েছে। একই কথা, জবাবদিহিতা আর দায়বদ্ধতা দায়িত্বশীলতা সব এক। 9 নম্বর হচ্ছে দক্ষতা। সরকারকে দক্ষ হতে হবে যদি তুমি সুশাসন প্রতিষ্ঠা করতে চাও। কারণ সরকার দক্ষ হলে পরে ওই যে আমাদের সম্পদগুলো আছে সেটা সুষ্ঠু প্রয়োগ হবে, সুষ্ঠু ব্যবহার হবে, কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করা হবে। অবাধ তথ্য প্রবাহ, প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সংশ্লিষ্ট বিষয় এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান, দুর্নীতি বিরোধী মনোভাব, কর্তব্যবোধ, অর্থাৎ এই ধরনের জিনিসগুলা, কাজের আগ্রহ, কাজ ফাঁকি না দিয়ে বিলম্ব না করা, এই ধরনের যত খারাপ খারাপ দিক আছে, দুর্নীতি আছে, এগুলো সব কিছু একপাশে সরিয়ে দক্ষভাবে প্রশাসন পরিচালনা করাটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব। আমাদের যে জনপ্রশাসন আছে, আমাদের যে জনপ্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছে, এদের ধারে কাছে আমরা যেতে পারি না, এদের কাছ থেকে কোনো কাজ আদায় করতে হলে ঘুষ দেওয়া লাগে। এরা এরা এমন প্রভু মনোভাব নিয়ে আমাদেরকে সেবা দেয় যে এদের সেবাকে সেবা মনে হয় না, মনে হয় যে ভিক্ষা দিচ্ছে, তাই না? আমাদের দেশের প্রশাসকদের এরকম মনোভাব না, কিন্তু আমাদের প্রশাসকদেরকে মনে করতে হবে তারা হচ্ছে জনগণের সেবক, তাদের সেবার মনোবৃত্তি নিয়ে তাদের সেবা দিতে হবে। যদি সেটা হয় তখন সেটাকে আমরা সুশাসন বলবো। আর যদি প্রশাসক এই যে এক ফাইল বছরের পর বছর ফাইল ঘুরছে, ফাইল আর হাতে আসে না, ফাইল আসতে আসতে পেনশন যে পাবে সেই ব্যক্তি মরেই গেল, এরকম অবস্থাও হয়। তো সেই প্রশাসন অর্থাৎ সেবাধর্মী মনোভাব না থাকলে সেই প্রশাসনকে আমরা সুশাসনের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করব না। 11 হচ্ছে স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে সুশাসনের জন্য। বিচার বিভাগ স্বাধীন না হলে দেখা যাবে যে যারা শক্তিশালী বা যাদের প্রভাব স্থানীয়ভাবে যারা প্রভাব সম্পন্ন তাদের জন্য বিচারের রায় একরকম হবে, যাদের টাকা পয়সা নেই গরিব তাদের জন্য বিচারের রায় অন্যরকম হবে। অর্থাৎ আইনের শাসন তুমি প্রতিষ্ঠা করতে পারবা না যদি বিচার বিভাগ স্বাধীন না হয়। বিচার বিভাগ স্বাধীন হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই সুশাসনের জন্য বিচার বিভাগকে স্বাধীন করাটা অবশ্যম্ভাবী। সততা থাকতে হবে, 12 নম্বর সততা থাকতে হবে। সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন প্রতিষ্ঠান বা সংগঠনের সংশ্লিষ্ট সবাই সৎ থাকবে, তারা ব্যক্তি স্বার্থ থেকে এই সমষ্টিগত স্বার্থকে প্রাধান্য দিবে। তারা অসৎ হলে মানুষ ঘুষ নেয়, অসৎ হলেই মানুষ দুর্নীতি করে, তাই না? যেগুলো সুশাসনের অপোজিশনে আছে। সৎ থাকলে কিন্তু আর সেটা হয় না। সৎ থাকলে রাষ্ট্রের সব ধরনের ভালো কাজ সম্ভব। মানুষ এই যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, দুর্নীতি, অর্থের প্রতি লোভ, এই সবগুলা খারাপ জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারে, ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমাদের আর 1 মিনিট আছে, আমি 12টা পয়েন্ট শেষ করছি, আমাদের আর 10টা পয়েন্ট আছে। 10টা পয়েন্ট আমরা না হলে আগামী ক্লাসেই শেষ করি, ঠিক আছে? আজ এ পর্যন্ত থাক। যে বৈশিষ্ট্যগুলো পড়ালাম এগুলা কিন্তু তোমাদের এরপরের যে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা এবং সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়, তখনও আমাদের এই বৈশিষ্ট্যগুলা লাগবে। ব্যাপারটা এরকম, এই একই পয়েন্ট আমাদের 3 ভাবে লাগছে। প্রথমত বৈশিষ্ট্য জানার জন্য, দ্বিতীয়ত সমস্যাগুলা কি, এগুলোর অনুপস্থিত হলে সমস্যা, সমাধান কি, এগুলোর উপস্থিতি হচ্ছে সমাধান। তাহলে একই পয়েন্টস গুলো আমাদের বারবার লাগছে, এই জন্য বৈশিষ্ট্যটা ভালো করে 10টা পড়াইছি, তো 10টা ভালো করে পড়ে ফেলো। নেক্সট ক্লাসে বাকি 12টা আলোচনা করব এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে এই 3টা জিনিস, বৈশিষ্ট্য, সমস্যা, সমাধান, 3টাই কানেক্টেড। আমরা একটা জিনিস জানলে 3টা জিনিস জানা হয়ে যাচ্ছে, তার জন্য গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, সবাই তাহলে ভালো থেকো। আর তো কাউরে ভিডিও অন করতে দেখলাম না, তোমাদেরকে এত চিৎকার চেঁচামেচি করি, তোমাদের জন্য নতুন নিয়ম আসতেছে, নিয়ম আসুক তারপর দেখবো তোমরা ভিডিও অন না করে কোথায় যাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।